দুজনে নিচে আসলাম। খাবার টেবিলে বসতে আব্বু বলল, কাল থেকে তোমার আর কলেজ যাওয়ার দরকার নেই। কেন আব্বু? আমি এক ধরনের শক খেয়ে গেলাম। যদিও আব্বু আগেই বলছিল ব্যবসা সামলাতে হবে আমায়, তবুও। আমি সব একা সামাল দিতে পারছি না। তাই বলে এই পড়ালেখা বাদ দিতে হবে? আমি তো পুরো বাদ দিতে বলিনি। তাহলে? পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিবে। আব্বু, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আম্মুর দিকে তাকালাম। ও তো এখন এগুলো সম্বন্ধে কিছুই জানে না। কে বললো জানে না? ও তো এর আগেও আমার সাথে ব্যবসা রেখেছে। আব্বু, আমি না হয় কিছুদিন পর থেকে যাই? কেন? কাল থেকে গেলে সমস্যা কি? না মানে? না মানে কি? তুমি এমন করছো কেন? ও তো যাবে না বলেনি, বলেছে কিছুদিন পর থেকে যাবে। ওকে, ফাইন। তা কবে থেকে যাবে নবাব? সামনের সপ্তাহ থেকে। মনে থাকে যেন। এরপর সবাই খেয়ে যার যার রুমে চলে আসলাম। খাবার টেবিলে জান্নাত একটা কথাও বলেনি। আমি রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুমিয়ে আছি, তখনই বুকের উপর ভারী ভারী লাগছিল। একটা চনা, একটা ঘ্রাণ নাকে ভেসে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না জিনিসটা কি। আজ প্রায় 3 কি 4 মাস পর আবার সেই চিরচেনা মানুষটা জড়িয়ে ধরলো। ঘুম ভাঙলো আমার। তাকিয়ে দেখি জান্নাত শুয়ে আছে। ঠিকই বলছি। 3-4 মাস পর সেই চিরচেনা মানুষটা আগের মতো হতে শুরু করলো। আমিও জড়িয়ে ধরলাম। জান্নাত একটু নড়ে চড়ে উঠলো। ভালো করে তাকিয়ে দেখি মহারানী ঘুমিয়ে আছে। আমি মনে মনে অনেকটা খুশি হলাম। তবে আমি তাকে আরো কাছে পেতে চাই, তাই এতটাই কাছে যে তাকে যেন আর রাতের আধারে লুকিয়ে লুকিয়ে কান্না করতে না হয়। প্রতিটা রাত মেয়েটা কান্না করে, কেউ না জানলেও আমি জানি। যাই হোক, জান্নাত ঘুমিয়ে আছে, আমিও জড়িয়ে ধরে আছি। কিছুক্ষণ পর জান্নাত আস্তে আস্তে চোখ খুলে বলল, উঠে গেছিস? হুম। যা ফ্রেশ হয়ে আয়। আমার থেকে ছেড়ে উঠতে যাবে, অমনি আবার জড়িয়ে ধরলাম। কখন এসছো তুমি? কিছুক্ষণ আগে। ছাড়। ছাড়বো, বাট আজ আবার কি মনে করে এতদিন পর আমার রুমে? কেন আসতে পারি না বুঝি? তা না, মানে এতদিন তো আসোনি, তাই জিজ্ঞেস করলাম। ও, ছাড়। আমি তাকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে জান্নাত উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, অনেক লেট হয়ে গেছে, কলেজে যেতে হবে। আমি কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়েছিলাম। ফোনে টাইম দেখে তারপর মুখে একটা হাসি দিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমার গায়ে গেঞ্জি ছিল, বুকের উপর গেঞ্জিতে হাত দিয়ে দেখি ভেজা। আমার আর বুঝতে বাকি রইল না গেঞ্জিটা ভেজা কেন। মেয়েটা আমার বুকের উপর কান্না করে গেল, আমি টেরি পেলাম না। যাই হোক, ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তার টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাতও আসলো। আম্মু, আর কতক্ষণ বসিয়ে রাখবে? নাস্তা দাও জলদি। আনছি। রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল। তারপর দুজনে নাস্তা করে কলেজে চলে আসলাম। জান্নাত তার ফ্রেন্ডের কাছে চলে গেল, আমিও আমার ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। এসেই ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আরে ভাই স্যার, মেরে ফেলবি নাকি? মামা, আমার কলিজা আগের মতো হওয়া শুরু করছে। কি? কিরকম? তারপর ওদের কাল কলেজ থেকে বাসে কি কি হয়েছে সব বললাম। আরে বাহ, একদিনে এত পরিবর্তন! তা ভাই, আমারটাকে ছেড়ে দে। মানে? আমি তানিয়ার কথা বলছি। না ব্রো, এখনো পুরোপুরি ঠিক হয়নি। পুরো ঠিক হলে তারপর। আর তোদের একটা কথা বলছি, আমি মনে হয় আগামী সপ্তাহ থেকে কলেজে আসতে পারবো না। কেন? তানিয়া কই? আসেনি আজ? না, এখনো আসেনি, এসে পড়বে। এখন তুই বল, তুই কলেজে আসবি না কেন? তারপর ওদের আব্বুর সব কথা খুলে বললাম। তার মানে তুই শুধু পরীক্ষার সময় আসবি? হুম, বাট সময় পেলে মাঝে মাঝে আসবো। অনেক মিস করবো তোকে ভাই। আমিও। কে কাকে মিস করবে? পিছনে তাকিয়ে দেখি তানিয়া। এই হারামজাদির একটাই অভ্যাস, কোনো বলা নেই কওয়া নেই, পিছনে এসে পুট করে একটা বলে বসবে। এত লেট হলো কেন তোর? আরে বলিস না, বাদ দে। জানিসই তো এখনকার রাস্তাঘাটের অবস্থা। তা কি মিস মিস করছিলি তোরা? আমাকে মিস করছিলি নাকি? হ্যাঁ, আইসে। রনি, আরে তোরা থাম। আরিয়ান, তুই বলতো কি মিস মিস করছিল ওরা? তুই রনির থেকে পরে জেনে নিস। এখন ক্লাসে চল, বেল পড়ে গেছে। ও বলবে না, তুই বল। বলবে। এখন ক্লাসে চল। সবাই ক্লাসে আসলাম। সব কয়টা ক্লাস করে বের হলাম। আমি আর তানিয়া বাইকের সামনে দাঁড়িয়ে আছি। রনি বলছে তুই নাকি সামনের সপ্তাহ থেকে আর আসবি না। হুম, আব্বুর সাথে ব্যবসা দেখতে হবে, তবে পরীক্ষার সময় আসবো। আবার সময় পেলে মাঝে মাঝেও আসবো। তা আপোষ শুনছি পরিবর্তন হচ্ছে। হুম, ম্যাডাম নতুন করে আবার আগের মতো আপডেট হচ্ছে। ভালো তো। হুম। আচ্ছা, তুই রনির সাথেও তো যেতে পারিস, একা যাস কেন? কি করব বল, আমার কি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে মন চাই না? তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এখানকার সব লোক কম বেশি আমাকে চিনে, কারণ আমার আব্বু এই থানার ওসি। ও, তা তোর আব্বু মেনে নিবে? জানি না, তবে আব্বু আমার কোনো কথা কোনোদিনও ফেলেনি। যা চাইছি তাই দিছে। আশা করছি এটা ফেলবেন না। তুই শিওর তোর কথা রাখবে? পুরো শিওর না। আমার কথা বলছি। হঠাৎ আমার চোখ একদিকে গেল, দেখি জান্নাত
দুহাত বুকের উপর ভাঁজ করে আমাদের থেকে কিছু দূর দাঁড়িয়ে আছে। তানিয়া ম্যাডাম এসে দাঁড়িয়ে আছে, এখন চলে যা। ম্যাম? ম্যাম কেন এখানে এসে দাঁড়িয়ে থাকবে? আমি ওই ম্যামের কথা বলছি না, তাহলে? পিছনে তাকিয়ে দেখ। তানিয়া পিছনে তাকিয়ে জান্নাতকে দেখে আর 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে না থেকে চলে গেল। আমিও বাইকে উঠে বসলাম, তাকিয়ে দেখি মহারানী ওখানেই দাঁড়িয়ে আছে। কি আর করার, বাইক নিয়ে তার কাছে গেলাম। উঠো। কোনো কথা না বলে উঠে বসলো। সেম আগের দিনের মতো আজও হলো। বাসার সামনে বাইক দাঁড় করাতেই জান্নাত বাইক থেকে নেমে সোজা রুমে চলে গেল। আমিও বাইক পার্ক করে বাসায় ঢুকলাম। আশেপাশে তাকিয়ে সোজা রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে। খেতে যাব এমন সময় মাথায় আসলো জান্নাতকে একবার দেখে আসি। যেই ভাবা সেই কাজ, তার রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। ভিতরে তাকিয়ে দেখি শুয়ে আছে। আমি আর কিছু না বলে নিচে খেতে আসলাম। তারপর আম্মু খাবার দিল, আমি খেয়ে রুমে এসে দিলাম ঘুম। রীতিমতো আজও বিকেলে ঘুম থেকে উঠে আড্ডাখানায় গেলাম। আমাদের কলেজে দেখা না হলেও এখানে তো দেখা হবে। আরে বেটা, কাজের চাপে সময়ই পাবো না। দেখি, এর আগেও দেখলি না এমন হলো। তাহলে তোর সাথে আর আড্ডা দেওয়া হবে না। হবে না বলছি না, সময় পেলে অবশ্যই আসবো। এইভাবেই আমরা অনেক সময় ধরে আড্ডা দিলাম। তারপর ঘুরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, আব্বু আসছে। হুম। আমি আর কোনো কথা না বলে রুমে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোফায় বসলাম। টিভি অন করে মুভি দেখছি। এরই মাঝে জান্নাতের কথা ভুলেই গেছি। হঠাৎ মনে পড়তেই আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নাঘরে ছিল। আম্মু। কি রে, তুই এখানে কি মনে করে? এমনি। আচ্ছা, জান্নাত কি দুপুরে খেয়েছে? না, খাইনি। আমি অনেকবার বলেছি, তাও বলে খাবে না। জান্নাত মামুনির নাকি খিদে নেই, সে নাকি বন্ধুদের সাথে খেয়ে এসেছে। কি? আমি তো জানি ও কলেজ ছুটির পর সোজা আমার কাছে আসছে। বন্ধুদের সাথে খেলো কখন? বুঝছি। আচ্ছা আম্মু, তুমি থাকো, আমি নিয়ে আসছি। আমি সোজা জান্নাতের রুমে গেলাম। গিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। আমি তার পাশে শুয়ে কপালে একটা চুমু দিলাম। আর মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলছি, কেন এত কষ্ট করছো? সিনিয়র ম্যাম বলে দিলেই তো পারো আমাকে ভালোবাসো। আর কাউকে না বিয়ে করলে আমাকেই করবে। বললে কি এমন হবে? তুমি যে আমার সিনিয়র, তাই তো তোমার মুখ থেকে শুনতে চাই। সিনিয়র বউ, আর বেশি দেরি না করে বলে দাও, নিজেও কষ্ট পেও না, আমাকেও কষ্ট দিও না, প্লিজ সিনিয়র বউ। মনে মনে কথাগুলো বলে আনমনে জান্নাতকে জড়িয়ে ধরলাম। কিন্তু মহারানীর কোনো হুঁশ নেই, ঘুমের অতল গভীরে ভাসতেও নেই। তারপর আস্তে করে তার গলায় একটা কিস করলাম। তারপর তার গায়ের সেই মিষ্টি ঘ্রাণটা নিতে লাগলাম। দূর, ভালো লাগছে না। কেউ না খেয়ে কি করে ঘুমাতে পারে? তাই তাকে ছেড়ে দিয়ে ডাকতে লাগলাম, এই যে ম্যাডাম, উঠেন, অনেক ঘুমিয়েছেন। তার কানের কাছে গিয়ে আস্তে করে বললাম, কিন্তু তাও কাজ হলো না। এতপর তার হাত ধরে আস্তে টান দিলাম। অমনি ধরফর করে উঠে বসলো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এতক্ষণ এত কিছু করলাম, জাগলো না, আর এখন হাত ধরে টান মারতে জেগে গেল। জান্নাত আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কখন আসলি? কিছুক্ষণ আগে। এবার তার দু কাঁধে হাত রাখলাম। জান্নাত চোখ বুজে আবার চোখ খুললো। আমি বললাম, দুপুরে খেলে না কেন? এমনি ভালো লাগছিল না। বন্ধুদের সাথে খেয়েছো কখন? জান্নাত আমার দিকে তাকিয়ে রইলো। আমি আবার বললাম, বন্ধুদের সাথে খেয়েছো কখন? এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি আবার আমার দিকে ঘুরিয়ে বললাম, চলো খাবে। না, আমি খাবো না, তুই যা। না খেলে শরীরটা খারাপ করবে, চলো। না। আমি তাকে আস্তে করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। খাবে না কেন? এমনি। জোরালো কণ্ঠে মনে হয় এখনই কান্না করে দিবে। এমনি কেউ না খেয়ে থাকে? চলো খাবে। আমি জান্নাতকে ছেড়ে দিলাম। আমি এখানে বসছি, যাও ফ্রেশ হয়ে আসো। জান্নাত আস্তে করে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আমি খাটে বসে একটা জিনিস ভাবছি। এত কিছু করলাম, কিন্তু জাগলো না আর। তার হাত আস্তে করে টান দিতেই জেগে গেল। কাঁধে হাত রাখতেই কেন যেন অদ্ভুত একটা বিহেভ করলো। জান্নাত ওয়াশরুম থেকে বের হতে আমি তাকে নিয়ে নিচে গেলাম। তারপর সবাই খেয়ে যার যার রুমে চলে গেলাম। আমি রুমে এসে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বসলাম। চারপাশে তাকিয়ে দেখছি জান্নাত রুমে এসেছে কিনা। না, আসেনি। ফোনে তাকিয়ে দেখি 5টা বেজে 45 মিনিট। আমি তো অবাক, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। এভাবেই বসে আছি। কিছুক্ষণ পর দরজা ধাক্কা দিয়ে কেউ রুমে এলো। তাকিয়ে দেখি জান্নাত রুমে এসে ঝিমোচ্ছে। আমাকে বসে থাকতে দেখে আবার চলে যাচ্ছিল। দাঁড়াও। জান্নাত দাঁড়িয়ে গেল। আমি খাট থেকে নেমে তার কাছে গেলাম। দু কাঁধে হাত রেখে বললাম, চলে যাচ্ছ কেন? এমনি। চলো। কোথায়? ঘুমাবে। না, থাক। আমি কোনো কথা না বলে জান্নাতকে কোলে তুলে নিলাম। জান্নাত শুধু হাবলার মতো তাকিয়ে আছে। খাটে বসিয়ে আমি আবার শুয়ে পড়লাম। তারপর জান্নাতকে টান দিয়ে বুকের উপর জড়িয়ে ধরলাম। তারপর তার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, ঘুমাও। হুম। রাতে ঘুমাওনি? হুম। তাহলে এত সকালে ঘুম থেকে উঠলে কি করে তুমি? হুম। কি হুম? হুম।
আবার আমি জান্নাতের মাথাটা ধরে আমার দিকে ঘোরালাম, দেখি মহারানী ঘুমিয়ে গেছে। আমাকে এখন একটা জিনিস ভাবাচ্ছে, জান্নাত কি রাতে ঘুমায়নি? তাকিয়ে দেখি তার চোখ মুখ ফোলা ফোলা। আমার আর বুঝতে বাকি রইল না, হঠাৎ আমার চোখ তার ঠোঁটের দিকে গেল। গোলাপি রাঙার ঠোঁট দুটো, অপলকে তাকিয়ে আছি তার ঠোঁটের দিকে। কেন জানি আজ তার ঠোঁটের পরশ পেতে ইচ্ছে হলো। আমি আমার ঠোঁট দুটো তার ঠোঁটে রাখলাম, আস্তে করে একটা চুমুক দিয়ে আবার সরে আসলাম। জান্নাত খানিকটা কেঁপে উঠল। না, এর বেশি কিছু ভাবা যাবে না, তাহলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। আমি তার মাথাটাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আরিয়ান, আমি চোখ খুলে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। ওঠ, অনেক বেলা হয়েছে, কলেজে যাবি না? আস্তে আম্মু, ও জেগে যাবে তো। জেগে যাক, ও কলেজে যাবে না? আমি জান্নাতকে একপাশে শুইয়ে দিলাম, তারপর উঠে আম্মু হাত ধরে রুম থেকে বেরিয়ে বললাম, না, ও আজ কলেজে যাবে না, আমিও যাব না। কেন? আম্মু, আমার মনে হয় জান্নাত কাল রাতে ঠিকমতো ঘুমায়নি। দেখো কেমন চোখ মুখ ফোলা ফোলা। আমরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। আম্মু জান্নাতের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা কি আর মেয়েটাকে আগের মতো করতে পারবো না? আজ কতদিন হয়ে গেল মেয়েটার মুখে সেই মিষ্টি হাসিটা দেখি না। আম্মু চোখ ছলছল করে উঠল। সব ঠিক হয়ে যাবে আম্মু, দেখো ও আগের মতো সবার সাথে কথা বলবে, সবার সাথে হাসাহাসি করবে। তাই যেন হয়। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আম্মুকে পাঠিয়ে আবার রুমে এলাম। জান্নাতের কাছে গিয়ে তার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ করে কেন জানি দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হাতের তালু দিয়ে যত মুছছি ততই বের হচ্ছে। এই চোখের পানিও সময় না বুঝেই ঝরে। কোনো মতে নিজেকে সামলিয়ে ফ্রেশ হলাম। বাহিরে বেরিয়ে দেখি জান্নাত খাটে বসে আছে। আমি টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে তার কাছে গেলাম। ঘুম থেকে কখন উঠছো? এই তো এখন। অন্যদিকে তাকিয়ে আমি টাওয়েলটা রেখে তার কাছে গেলাম। যাও ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তার জন্য ডেকে গেছে। হুম। জান্নাত খাট থেকে নেমে দাঁড়ালো, অমনি আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। কোন কারণে রেগে আছো আমার উপর? আমার থুতনিটা তার কাঁধে রাখলাম। না। সত্যি তো? ছাড়, ফ্রেশ হতে হবে, কলেজে যাব। না, আজ কলেজে যেতে হবে না। আমি তাকে ছেড়ে দিলাম। জান্নাত আমার দিকে তাকালো। আমি তার চোখে কিছুটা খুশি দেখতে পাচ্ছি, তবে এটা কিসের খুশি জানি না। কিন্তু তার মুখটা কালো মেঘের মতো করে রাখছে। কেন কলেজে যাব না? এমনি, আজ রেস্ট নাও। না, আমি কলেজে যাব। বলছি যেতে হবে না, যাও ফ্রেশ হও। জান্নাতকে তার রুমে পাঠিয়ে দিলাম। আমি নিচে এসে সোফায় বসে টিভি দেখতে লাগলাম। আম্মু রান্নাঘর থেকে বলে উঠলো, কিরে, জান্নাত মামুনি ঘুম থেকে উঠছে? ফ্রেশ হতে গেছে। আম্মু আর কিছু বললো না, আমিও আর কিছু বললাম না। টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত সিঁড়ি বেয়ে নিচে এসে সোজা রান্নাঘরে আম্মুর কাছে চলে গেল। একটু পর দেখি আব্বুও নিচে নামছে। আব্বুকে দেখে অবাক হলাম, কারণ এই সময় আব্বু অফিসে চলে যায়। আব্বু আমার কাছে এসে সোফায় বসলো। আব্বু আজ অফিসে যাওনি? আজ কাজের চাপ একটু কম, তাই একটু পরে যাব। ও। এরপর দুজনে টিভি দেখতে লাগলাম। টিভিতে নিউজ চলছে, খবর পড়ছে সামিয়া আক্তার ঐশী, আমার দ্বিতীয় ক্রাশ, আমাদের এলাকারই, কিন্তু তার কিছু কিছু কাজের কারণে এখন আর তাকে ভালো লাগে না। যাই হোক, আমরা খবর দেখছিলাম। কিছুক্ষণ পর আম্মু আর জান্নাত নাস্তা এনে টেবিলে রাখলো। টিভি অফ করে নাস্তা করতে আসো। আসছি, টিভি অফ করে আই। আব্বু চলে গেল। আমিও টিভি অফ করে নাস্তা টেবিলে গিয়ে বসলাম। সবাই নাস্তা করে যার যার কাজে মন দিল। আব্বু অফিসে চলে গেল। আম্মু আর জান্নাত রান্নাঘরে চলে গেল রান্না করতে। আমি রুমে এসে বসে বসে গল্প লেখা শুরু করলাম। প্রায় অনেকক্ষণ ধরে গল্পটা লিখে পোস্ট করে দিলাম। কিছুক্ষণ পর বলি, সরি, আলী কল করলো। আমি রিসিভ করলাম। কিরে, আজ কলেজে আসবি না? না রে দোস্ত, কেন? এমনি। আচ্ছা, বিকেলে তাহলে আড্ডাখানায় দেখা হচ্ছে। আমি কলটা কেটে দিলাম। তারপর দিলাম ঘুম। দুপুরে কারো নরম হাতের ছোঁয়ায় ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। তার চুলগুলো ভেজা মনে হয়, এখনই গোসল করে আসছে। তার মুখে বিন্দু বিন্দু পানি লেগে আছে। ঠোঁটগুলো গোলাপি থেকে গাঢ় গোলাপি হয়ে উঠছে। আমার এমন চাহনি দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে। আমার ভাবনা শেষ, ঘোষণা করলো, আম্মু তোকে খেতে ডাকছে, গোসল করে আয়। আমার এখন মন চাচ্ছে ওকে জড়িয়ে ধরে লম্বা একটা কিস করি, কিন্তু কি করার, কিছু করার নেই। ও হ্যাঁ, জান্নাত আমার আম্মুকে এখন আম্মু বলে ডাকে, আব্বুকে আব্বু বলে ডাকে। জান্নাত কথাগুলো বলে চলে গেল। আমিও গোসল করে নিচে গিয়ে খেয়ে রুমে এসে ফোনটা নিয়ে চলে গেলাম ঘুরতে। বিকেলে আড্ডাখানায় গেলাম। বাহ, আজ তানিয়াও আছে দেখছি। তা কি খবর তোদের? ভালো। তোর কি খবর? কিছু ভালো, কিছু খারাপ। মানে? কিছু না। আমি বুঝছি, তুই বল, ভালোটা কি আর খারাপটা কি? কোনটা বলবো, ভালোটা আগে না খারাপটা? খারাপটাই আগে বল। কাল কলেজে থেকে যাওয়ার পর জান্নাত সারাদিন কিছু খাইনি। রাতে আমি বাসায় গিয়ে আম্মুর থেকে শুনি। তারপর আমি তাকে নিয়ে খাওয়ালাম। রাতে তাকে রুমে পাঠিয়ে আমিও আমার রুমে চলে আসলাম ঘুমাতে।
সকালে যখন জান্নাত আমার কাছে আসলো তখন আমি বুঝতে পারি কাল রাতে সে ঘুমায়নি, সারা রাত কান্না করছে। কিভাবে বুঝলি? তার চোখ মুখ ফোলা ফোলা ছিল, ঘুমে ঝিমোচ্ছিল। আমি জড়িয়ে ধরতেই ঘুমিয়ে গেল। ও, তোরা এমন ভাবে ও করছিস কেন? কিছু না। এবার ভালো খবরটা বল। ভালোটা হলো আমার বলতে কেমন জানি লাগছে। আরে বল, আমরাই তো। এই ফার্স্ট টাইম আমি জান্নাতকে লিপ কিস করছি। ওরে বাবারে, আপু কিছু বলেনি? বলবে কি করে, সে তো ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল বলে কিছু বলেনি, জেগে থাকলে কানের নিচে দুটা দিত। ওরা তিনটা হাসতে লাগলো। দাঁত কেলানি বন্ধ কর। আচ্ছা, আমি যার জন্য আজ আসলাম, কিসের জন্য আসলি? একটা প্ল্যান তোর জন্য। এতে 100% শিওর কাজ হবে এখন। কি প্ল্যান? তারপর তানিয়া তার প্ল্যান বলল। এটা বেশি হয়ে যাবে না? না, এটা আর এখনই করার সময়। এই প্ল্যানটা ঠিক মতো হলে দেখবি জান্নাত আপুর আগের মতো হয়ে যাবে। বেশি কিছু বলিস না বইন। আরে না, বেশি কিছু বলবো না। আচ্ছা তোরা থাক, আমি বাসায় যাই। সাবধানে ভাই, দেখিস আগের রাগ ক্ষোভ ফিরে এলে তোর আবার মাথা না ফাটাই। এই, তুমি ওরা ভয় দেখাচ্ছ কেন? না মানে তুমি তো আপুর রাগটা দেখোনি, তাই তুমি বুঝো না। আমরা দেখেছি, আমরা জানি। আচ্ছা আমি গেলাম। আর তানিয়া বইন, প্লিজ যা যা বলছিস এর থেকে একটু বাড়িয়ে বলিস না। না, বলবো না, তুই যা। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে চলে গেলাম। কিছুটা ভয় ভয় লাগছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। বিকেল ঘড়িয়ে সন্ধ্যা হলো। আমি ফোনটা রুমে রেখে নিচে গেলাম। কিরে, আজ যাসনি কোথাও? গিয়েছি, আবার চলে আসছি। কেন? ভালো লাগছিল না। শরীর খারাপ? না এমনি যাইনি। ওহো, আচ্ছা আম্মু, জান্নাত কই? রুমে হয়তো। যাক, ভালোই হলো। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। আজকাল তোকে কেমন জানি লাগছে। কেমন লাগছে? কি জানি। আচ্ছা বাদ দে, নাস্তা দিচ্ছি, খাবি? তাই না, এখন আর কিছু খাবো না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। টিভি অন করে বসে আছি, মনে শুধু অন্য চিন্তা। ওদিকে কি হচ্ছে কে জানে। তানিয়া ফোন করেছে কিনা। অনেকক্ষণ হলো টিভি চালিয়ে বসে আছি, এতক্ষণে কাজ হয়ে গেছে মনে হয়। আমি টিভি অফ করে রুমের দিকে পা বাড়ালাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি। রুমের ভিতরে দেখি জান্নাত আমার ফোনে কান দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। একটু পর পর চোখের পানি মুছে আমি দুপা পিছিয়ে আবার কাশিদের রুমে ঢুকলাম। আরে তুমি এখানে, আর আমি তোমাকে নিচে খুঁজছি। জান্নাত চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি তো তার দিকে তাকিয়ে পুরাই থ হয়ে গেলাম। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে, আর চোখ দিয়ে পানি শুধু অনবরত ঝরেই যাচ্ছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে ফোনটাকে ফ্লোরে আছাড় মারলো। তারপর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে তার রুমে চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর হুঁশ আসতেই ফোনের দিকে তাকালাম। দেখি ফোনের কেচিং এক জায়গায়, ব্যাটারি অন্য জায়গায়। যাক, ফোন আমার জান আগের মতো ঠিক হলেই হবে। ও রুমে গিয়ে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। আমি আবার তার রুমে গেলাম, যে দেখি মহারানী বালিশে মুখ গুজে কান্না করছে। এই তানিয়া আবার কিছু বাড়িয়ে বলেনি তো। আমি গিয়ে তার পাশে বসলাম, তার মাথায় হাত রাখলাম। হয়তো আমার উপস্থিতি আগেই টের পেয়েছে। হাত সরা। কেন, কি হয়েছে? হাত সরাতে বলছি। কি হয়েছে বলবে তো? হাত সরা। বলেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর উঠে বসে বলতে লাগলো, এখানে কি চাই তোর? হ্যাঁ, যা তোর তানিয়ার কাছে যা, বের হ আমার রুম থেকে। অনেকটা রেগে কথাগুলো বলছে। আমি শুধু তাকিয়ে আছি। কি রে, কথা কানে যায় না? বের হ। আমার কথা শোনো। তোর কোনো কথা আমি শুনছি না, তুই বের হ আমার রুম থেকে। কেন যে দাদু মরার আগে তোর সাথে আমার বিয়ে ঠিক করে গেছে, আর কেন যে আমি তোকে ভালোবাসতে গেলাম, কপাল আমার। বলেই কান্না করতে লাগলো। আরে শুনো তো। আরে, আর কিছু বলতে না দিয়ে জান্নাত আমাকে ধাক্কাতে ধাক্কাতে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। তারপর আবার আগের মতো বালিশে মুখ গুজে কান্না করছে। আমি আর কি করব, আবার রুমে চলে আসলাম। রাগ একটু কমলে তারপর আবার যাব, বলবো এসব একটা প্ল্যান ছিল। রুমে এসে ফোনের পার্টগুলো হাতে নিয়ে খাটে গিয়ে বসলাম। ফোনটার অবস্থা একদম নাজেহাল, এটা একেবারে অকেজো হয়ে গেছে, কোনো কাজেই আর আসবে না। আম্মু আমার রুমে আসলো। কিরে, কি হয়েছিল? এমন চেঁচামেচি করেছে কে? আয় হায়, এখন আম্মুকে কি বলি? আসলে আম্মু, আমি নিচে থেকে আসার সময় পা পিছলে পড়ে যাই, তখন চেঁচিয়ে উঠি। তখন হয়তো তুমি শুনছো। কোথায় পড়লি? ব্যথা পেয়েছিস? এই, তোর হাতে মোবাইলের এই অবস্থা কেন? এই রে, সারছে কাম। না পাইছি, ওই যে পরে গেছিলাম না, তখন হাত থেকে পড়ে এই অবস্থা হয়। তাই বলি এরকম অবস্থা? দেখে তো মনে হয় কেউ আছাড় মেরেছে। এই রে, আম্মু ধরে ফেললো নাকি? আরে না, কি আছাড় মারবে,
পরেই এই অবস্থা হয়েছে। আচ্ছা তুই থাক, আমি গেলাম, কাজ আছে। আম্মু চলে গেল। আমি বসে আছি ফোনের দিকে তাকিয়ে। এখন খুব জানতে ইচ্ছে করছে তানিয়া কি বললো জান্নাতকে। না, এখানে বসে কাজ নেই, জান্নাতের খেয়াল রাখতে হবে। যেই রাগিবে আবার উল্টাপাল্টা কিছু করে বসতে পারে। তবে এখন আমি অনেক খুশি, মাই জান ইজ ব্যাক আর আমাকে ভালোবাসে। কিন্তু কি করে খেয়াল রাখবো? দরজা তো বন্ধ। তখনই মনে পড়লো বাহিরে জান্নাতের রুমের বরাবর একটা আম গাছ আছে, ওটাতে উঠে দেখবো, জানলা দিয়ে দেখবো সে কি করে। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম বাইরে, সাথে 5টা সেন্টার ফ্রেশ মনে হয় চুইংগাম। উঠে গেলাম গাছে, একটা ডালে বসে বসে চুইংগাম চাবাচ্ছি আর তাকে দেখছি। ঠোঁটের কোণে হাসি। দেখি মহারানী শুয়ে শুয়ে কান্না করছে আর কি যেন বক বক করছে। মনে হয় আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। করুপ, তারও 14 গোষ্ঠী, এটাই নিজের গোষ্ঠী নিজে উদ্ধার করছে। এইভাবে কিছু সময় চলে গেল। এক সময় দেখি জান্নাত ঘুমিয়ে পড়ছে। আমিও গাছ থেকে নেমে আবার রুমে আসলাম। রাত 10টা বাজছে। আম্মু গেল জান্নাতকে ডাকতে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আম্মু আর জান্নাত নিচে আসলো। আমি আর আব্বু খাবার টেবিলে বসে আছি। জান্নাত আসার পর তার দিকে আর চোখে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ। আমি আবার চোখ ফিরিয়ে নিলাম। খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম। রাত 1:19। আমি ঘুমিয়ে আছি। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ কানে এলো। ধরফড়িয়ে উঠে বসলাম। বাড়িতে চোর ঢুকলো নাকি? আশেপাশে তাকিয়ে আস্তে করে উঠে দরজার কাছে গেলাম। দরজা ফাঁক করে বেরিয়ে দেখি আব্বু আম্মু জান্নাতের রুমের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। আমি তাদের কাছে গেলাম। কি হয়েছে আব্বু? আমরাও বুঝছি না কি হয়েছে, মেয়েটার ঘর থেকে ভাঙচুরের শব্দ আসছে। এই রে, এই রাত বিরাতে কি শুরু করলো এই মেয়ে? তখনই আবার একটা বিকট আওয়াজ। ও আম্মা গো, কি চলছে ভিতরে? জান্নাত মামুনি, দরজা খোল, কি হয়েছে তোর? আম্মু দরজা থাপড়াতে থাপড়াতে বলল। আব্বু ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই, শুধু ভাঙাচোরার আওয়াজ আসছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম বাহিরে। আম গাছে উঠে রুমের ভিতরে কি করছে দেখার চেষ্টা করছি। দেখি জান্নাতের হাতে একটা রড, ওটা দিয়ে পুরো রুম তছনছ করে ফেলছে আর কান্না করছে। আম গাছ থেকে নেমে আবার জান্নাতের রুমের সামনে আসলাম। আব্বু আম্মু তোমরা যাও, আমি দেখছি। তুই কি করে দেখবি? দরজা তো বন্ধ। আহ, তোমরা যাও তো। তুই কিছু করেছিস মেয়েটার সাথে? আমি আবার কি করব? আমার তো তোকেই সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? আম্মু কিছুটা রাগী ভাবে আমার দিকে তাকালো, তারপর রুমে চলে গেল। আব্বু তুমি যাও, আমি দেখছি। ভয় পাবেন না, আমাকে মারেননি। রুম থেকে আরেকটা আওয়াজ বেরোইছে কি যে হলো মেয়েটার? বলে আব্বু চলে গেল। জান্নাত দরজা খোলো। দরজা ধাক্কাচ্ছি। প্লিজ আমার একটা কথা শোনো। আবার কিছুতে বাড়ি দিছে। প্লিজ দরজাটা খোলো, তারপর আমি তোমাকে সব বলছি। আমার কিচ্ছু শোনার নেই, তুই এখান থেকে যা। প্লিজ একটিবার দরজাটা খোলো। তোকে যেতে বলছি না? দেখো, ওইসব তুমি যা শুনছো সব মিথ্যা। তানিয়া আর আমি প্ল্যান করে তোমাকে রাগিয়েছি। সব সত্যি। প্লিজ তুমি থামো, আমি বলছি তো সব মিথ্যা। ওকে, তুমি প্রমাণ চাও তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। তুমি আর একটা বাড়িও দিও না কিছুতে। ঠাস ঠাস। প্লিজ। আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম আব্বু আম্মুর রুমে। কি রে, কি হয়েছে? দরজা খুলছে? না আব্বু, দেখি তোমার ফোনটা দাও তো। কেন? তোর ফোন কই? আমার ফোন দিয়ে কি করবি? আহ, দাও তো, বেশি কথা বলো না। ফোনটা নিয়ে চলে আসলাম জান্নাতের রুমের সামনে। এসে বসলাম। তানিয়ার নাম্বার মুখস্থ নাই, তাই রনির নাম্বারে কল দিলাম। রিং হতেই আছে কিন্তু ধরছে না। কিছুক্ষণ ট্রাই করার পর ধরলো। হ্যালো রনি। হ্যালো, কে? এত রাতে ডিস্টার্ব করছেন কেন? আরে আমি। ও, আরিয়ান। হ্যাঁ কি জন্য কল করলি? ভাই, বিরাট সমস্যা হয়ে গেছে। তুই তানিয়ার নাম্বারটা দে তাড়াতাড়ি। তোর কাছে তো তানিয়ার নাম্বার আছেই। তোকে পরে সব বলবো, তাড়াতাড়ি নাম্বার দে। নে তোল, 01718। আচ্ছা রাখছি। কলটা কেটে দিলাম। তানিয়ার নাম্বারে কল দিলাম। রিং হতেই আছে। পিক আপ দ্য ফোন তানিয়া, পিক আপ দ্য ফোন। হ্যালো হ্যালো তানিয়া। আরিয়ান, তুই এত রাতে? কোনো সমস্যা হয়েছে? তুই কি বলছিস বোন জান্নাতকে? কেন, কি হয়েছে? সব ভাইঙ্গা লাগছে বোন। কি কোষ? তুই একবার জান্নাতের সাথে কথা বল। ভাই, আমার এখন ভয় করছে। তুই সমস্যা পাকাইছস, তুই সমাধান করবি। জান্নাত। কি হয়েছে? তানিয়া কথা বলবে। দরজা খুলো। দরজার নিচে দিয়ে ফোন দে। বাধ্য ছেলের মতো ফোনটা দিয়ে দিলাম। ওপাশে কি বলছে কি করছে কিছু শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর জান্নাত দরজা খুলে দিল।
আমি তো জান্নাতকে দেখে থমকে গেলাম। এক হাতে রড, অন্য হাতে ফোন। জান্নাতের পরনে প্লাজো আর গেঞ্জি, দুহাত থেকে রক্ত পড়ছে। ঠোঁটের কোণ ফেটে রক্ত বেয়ে থুত নিতে এসে থেমেছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখ থেকে পানি গল গল করে পড়ছে। ফর্সা গাল দুটো পুরো টকটকে লাল হয়ে আছে। নিজেকে এখন খুব অপরাধী মনে হচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, জড়িয়ে ধরলাম আমার কলিজাটাকে। হেলে পড়লো আমার কলিজাটা আমার উপর, 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো আমার। সরি, অনেক বড় ভুল করে ফেলছি আমি, আর হবে না। ভুলটা আমারও ছিল। না, তোমার কোনো ভুল ছিল না, সব দোষ আমার। জান্নাত কেঁদে উঠল। আমি জান্নাতকে কোলে তুলে নিলাম। রডটা ফেলে দাও। হুম। জান্নাত রডটা ফেলে দিল। আমি জান্নাতকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর যেসব জায়গা কেটে গেছিল সেই জায়গাগুলো ভাইডিন দিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। জান্নাত কান্না করছে আর আমার দিকে তাকিয়ে আছে। ডক্টর আঙ্কেলকে কল করিনি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। পায়ে কোনো চোট পাওনি তো? না। দেখি। না থাক, দেখা লাগবে না। আমি তার পায়ের কাছে গিয়ে বসলাম। জান্নাত শুয়েছিল, পা দুটো কোলে নিলাম। নিমিষে চোখের পানি গড়িয়ে পড়লো আমার। একটা মানুষ এতটা যন্ত্রণা কি করে সইতে পারে? একটা পায়ের তালু কেটে গেছে, অন্যটাই এক টুকরো কাজ দেখা যাচ্ছে। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখি অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখে হাত দিয়ে কান্না করছে। আমি চোখের পানি মুছে ব্যান্ডেজ কাপড়ে ভাইডিন লাগিয়ে আগে কাটা পাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। তারপর কাপা কাপা হাতে কাচের টুকরোটা ধরতে যাব, অমনি জান্নাত পাটা সরিয়ে নিল, ধড়ফড়িয়ে উঠে বসলো। আমি জান্নাতের দিকে তাকালাম। কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে অনেক। কাজটা বের না করলে আরো কষ্ট হবে, পাটা এদিকে দাও। জান্নাত আমার দিকে পা দিয়েও দিল না। আমি জান্নাতের পাশে গিয়ে বসে তার কপালে চুমু দিয়ে মাথাটাকে জড়িয়ে ধরলাম। প্লিজ এমন করো না, কাচের টুকরোটা বের করতে হবে, না হলে আরো ব্যথা করবে। আমি দেখতে পারছি না। ওকে, তুমি চোখটা বন্ধ করো। জান্নাতকে ছেড়ে দিয়ে আবার তার পাটাকে আমার হাঁটুর উপর রাখলাম। জান্নাত চোখ বুজে নিল। আমি কাচের টুকরোটা ধরে জোরে একটা টান দিয়ে বের করে ফেললাম। অমনি জান্নাত একটা চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো কি? পাটা এদিকে দাও, রক্ত পড়ছে তো। পড়ুক, আরো পড়ুক, বেশি করে পড়ুক। ফুপিয়ে ফুপিয়ে বলছে। আমি জান্নাতকে ছাড়িয়ে আবার তার পাটা টেনে ধরলাম। জান্নাত ছাড়ানোর চেষ্টা করছে আর ব্যথায় চিৎকার করছে। জান্নাতের চেঁচামেচিতে আব্বু আম্মু আমার রুমে আসলো। এই, এটা কি করে হলো? কিরে, কথা বলছিস না কেন? কি করে হলো এরকম? আমি কোনো কথা না বলে আগে পায়ের রক্ত মুছে তারপর ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করা শেষে জান্নাত জড়িয়ে ধরলো, আবার বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিরে, কথা বলিস না কেন তোরা? আব্বু, আমরা কালই বিয়ে করব। কি বলছিস তুই মা? এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কালই বিয়ে করব। দেখো, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আর তুমি তো এখন অসুস্থ। তুই একদম কোনো কথা বলবি না, না হলে তোকে এখন কি করি নিজেও জানি না। এমনিতেই তোর উপর রাগ আছে আমার। ওকে ওকে, কোনো কথা বলবো না। আমরা কালই বিয়ে করব। দেখ মামনি, বললেই তো সব হয় না, কিছু সময় তো লাগে সব জোগাড় করার। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। চলে যাব আমি। কোথায় চলে যাবি? আব্বু আম্মুর কাছে। আব্বু দুপা পিছিয়ে আম্মুর দিকে তাকালো। আমি জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখ দুটো এলোমেলো করে আব্বুকে বললাম, আব্বু, ও যা বলছে তাই করো। কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না আম্মু, প্লিজ। আব্বু আম্মু আর কোনো কথা না বলে চলে গেল। আমার চোখের পানি গড়িয়ে পড়ল। কাঁদছিস কেন? হ্যাঁ, না, কই কাঁদছি। ভালোবাসিস আমায়? আমি জান্নাতকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়তো তার প্রশ্নের জবাব সে পেয়ে গেছে, তাই তো আমাকেও সে শক্ত করে জড়িয়ে ধরলো। কখনো ছেড়ে যাবি না তো? এই দেহে যতদিন শ্বাস আছে ততদিন আমি তোমার পাশে আছি। সত্যি তো? হুম, শতভাগ সত্যি। ব্যথা করছে অনেক। কোথায়? পায়ে? হুম। আজকে রাতটা একটু কষ্ট করো, কাল সকালে ডক্টর আঙ্কেলকে ডেকে আনবো। হুম। দেখি, ছাড়ো, আমি তোমার কিছু জামা কাপড় নিয়ে আসি। এগুলো তো একেবারে রক্তে ভরে গেছে। আর একটু এইভাবে থাকি না। আগে জামা কাপড় পাল্টাও, তারপর যতক্ষণ ইচ্ছে এইভাবে জড়িয়ে ধরে থেকো। কি কিছু না। আর এইসব কি পরো? হ্যাঁ, আমি না বলছি গেঞ্জি প্লাজো এগুলো একদম পরবে না। আমার এগুলো পরে ঘুমাতে ভালো লাগে। ও আচ্ছা, আমি তোমার জামা কাপড় আনছি, তুমি বসো। আমি জান্নাতকে ছেড়ে দিয়ে তার রুমে গেলাম জামা কাপড় আনতে। রুমে গিয়ে তো আমি হতভম্ব হয়ে গেলাম। পুরো ফ্লোরে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, এক এক জায়গায় রক্ত দেখা যাচ্ছে। পুরো রুমের অবস্থা একেবারে নাজেহাল। আমার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ওই সময় ভালোভাবে দেখা হয়নি, পরক্ষণে আমার চোখ গেল
রডটার দিকে। পুরো রড রক্তে লাল হয়ে আছে। দুহাত দিয়ে মাথা চেপে ধরে ভাবলাম এই মেয়ে রড পেল কই। তারপর আস্তে আস্তে আলমারির কাছে গেলাম। আলমারি খুলে জান্নাতের কিছু জামা কাপড় নিলাম। তারপর বেরিয়ে আসলাম রুম থেকে। আমার রুমে এসে দেখি জান্নাত বসে বসে আব্বুর ফোনে কি যেন করছে। তার পাশে গিয়ে বসলাম। কি করছো? ও তুই তুই আব্বুর ফোন আনছিস কেন? তোর ফোন কই? সন্ধ্যার সময় যে ফোনটা ভেঙে ফেলছিলাম মনে নাই? ভেঙে ফেলেছিলাম বুঝি। নাও চেঞ্জ করো, আমি বাইরে যাই। জামা কাপড়গুলো দিয়ে আমি উঠে দাঁড়ালাম। কি করে চেঞ্জ করব? ওয়াশরুমে যেতে পারবো না তো, আর আমি তো এখন দাঁড়াতেও পারছি না। আমি কি বলছি ওয়াশরুমে যেতে? এখানে চেঞ্জ করো। আমি তো বলছি আমি বাইরে যাচ্ছি। ওয়াশরুমে যেতে হবে, রক্তগুলো ধুতে হবে। রক্ত? কোথায় রক্ত? আমি না রক্ত পরিষ্কার করে দিলাম। কই রক্ত দেখি? জান্নাতের দিকে একটু ঝুঁকলাম রক্ত কোথায় দেখার জন্য। অমনি আমার দু কাঁধে দুহাত জড়িয়ে ধরে কানে কানে বলল। কানে কানে কি বলল সেটা আপনাদের শুনে কাজ নেই। আমি বললাম এটা আগে বলবে তো দেখি। আমি জান্নাতকে কোলে তুলে নিলাম। তারপর ওয়াশরুমে নিয়ে গেলাম। সাথে জামা কাপড়গুলোও নিয়ে আসলাম। নাও, কাজ সেরে একেবারে জামা কাপড় চেঞ্জ করে ফেলো, আমি এসে আবার নিয়ে যাব। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর খাটের দিকে নজর দিতেই দেখি বিছানার চাদরে রক্ত লেগে আছে। নিজের দিকে তাকিয়ে দেখি দু হাতে রক্ত। পরনে গেঞ্জি ছিল, গেঞ্জিতেও রক্ত, প্যান্টেও রক্ত। খাটের কাছে গিয়ে বিছানা থেকে চাদরটা আলাদা করে ফেললাম। আলমারি থেকে নতুন একটা চাদর বের করে সেটা বিছিয়ে দিলাম। তারপর আগের চাদরটা রুমের এক কোণে রেখে দিলাম। জান্নাতের ফ্রেশ হতে দেরি হবে তাই একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে অন্য রুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমাদের বাড়িটার প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াশরুম আছে। ফ্রেশ হতে গিয়ে গোসল করে ফেললাম। ভেজা গেঞ্জি প্যান্টগুলো আর ধুলাম না, ওয়াশরুমে ফেলে চলে আসলাম। শুকনো গেঞ্জি প্যান্ট পরে রুমে আসলাম। রুমে এসে দেখি জান্নাত ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে আর আমাকে ডাকছে। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিলাম। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ফ্রেশ হতে গেছিলাম, পরে একেবারে গোসল করে ফেললাম। এভাবে হাঁপাচ্ছ কেন? ভয় পাচ্ছিলাম। কি ভয়? যখন একা থাকো তখন ভয় করে না? এই সময় তো আমি ঘুমে থাকি, ভয় আসবে কোথা থেকে? আর এখন রাত কটা বাজে খবর আছে? বুঝছি। দেখি। আমি জান্নাতকে কোলে তুলে নিলাম। এই তুমি কি খাও? হ্যাঁ। কেন? এত ওজন কেন তোমার? কি? নামা আমায়। কেন? নামাতে বলছি, নামা। সরি, আর বলবো না। তোকে বলছি নামাতে। যদি না নামাই? থাপ্পড় খাবি এখন। ওকে দাও। আমি চোখ বুজে গাল বাড়িয়ে দিলাম। তখন নরম কিছু গালে এসে ছুঁয়ে গেল। চোখ বুজে বোঝার চেষ্টা করলাম জিনিসটা কি ছিল। যখন বুঝলাম তখন চট করে চোখ খুললাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি আমার বুকে মুখ লুকাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে জান্নাতকে খাটে শুয়ে দিলাম। তারপর দরজাটাকে একটু চেপে দিয়ে জান্নাতের পাশে এসে শুয়ে পড়লাম। জান্নাত আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। আমিও জড়িয়ে ধরলাম। এই দ্বিতীয়বারের মতো আমি আমার বউ থেকে আবার কিছু একটা পেলাম। নিজের ইচ্ছায় সে দিল। বউকে? কেন তুমি? এখনো তো আমাদের বিয়ে হয়নি। হয়নি হবে? আচ্ছা একটা কথা বলি। কি? বলছি কি, বিয়েটা আরো কিছুদিন পরে করলে হয় না? না, হয় না। আর এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বিয়ে কাল হবে মানে কালই হবে। রাখছো কেন? চুপ। আর একটা কথাও বলবি না। এখন ঘুমা, রাত অনেক হইছে। আচ্ছা, আমার একটা কথা মাথায় আসছে না। কি? তানিয়া তোমাকে এমন কি বললো যার জন্য তুমি এত রেগে গেছো? এখন ঘুমা, পরে এক সময় বলবো। এখন বললে কি হয়? রাত অনেক হইছে, ঘুমাতে বলছি। আমার অনেক ঘুম পাচ্ছে। ওকে ওকে, ঘুমাও। আমি জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিলাম। জান্নাত ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে আমিও ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে কাঁপছে। কপালে হাত দিয়ে দেখি জ্বর, গা পুড়ে যাচ্ছে। আমি জান্নাতকে এক পাশে শুইয়ে দিয়ে তাড়াতাড়ি আলমারি থেকে একটা কাঁথা বের করে তার গায়ে জড়িয়ে দিলাম। কিন্তু কাজ হলো না, তখনও কাঁপছে। আমি জান্নাতকে কাঁথার উপর দিয়ে জড়িয়ে ধরলাম। ঘন্টাখানেক পর আস্তে আস্তে তার কাঁপুনি থামলো। আমি তাকে ছেড়ে দিয়ে কপালে হাত রাখলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে কিন্তু এখন আর কাঁপছে না। আমার যখন জ্বর হতো তখন জান্নাতই আমার দেখাশোনা করতো। আম্মুকে একদম আমার কাছে আসতে দিত না। কথাটা মনে হতে ওয়াশরুমে চলে গেলাম। মগে পানি নিয়ে রুমে আসলাম। তারপর একটা তোয়ালে ভিজিয়ে জান্নাতের কাছে আসলাম। উদ্দেশ্য তার শরীর মুছে দিব। কিন্তু আমার কেমন জানি লাগছে। ধুর, কাল বাদে পরশু ও আমার বউ, তখন তো আমাকেই সব দেখতে হবে। কথাটা মনে হতেই জান্নাতের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিলাম। তারপর তার হাত পা মুখ ভালো করে মুছে দিলাম। কিছুক্ষণ পর তার কপালে হাত দিয়ে দেখি জ্বর কিছুটা কমেছে। আমি তার গায়ের উপর কাঁথা দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি দেখছো? কিছু না। পায়ে ব্যথা করছে এখন। আমি জান্নাতের কপালে হাত রাখলাম। দেখি এখনো জ্বর কমেনি। দেখি সরো,
আমি ডক্টর আঙ্কেলকে কল করছি। না, একটু পরে উঠবি। আমি এখন এভাবে থাকবো। বাচ্চাদের মতো কথা বলছো কেন? তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। ডক্টর আঙ্কেলকে কল করতে হবে, সরো। না, আমি সরবো না। আমি এভাবে থাকবো। ওকে, থাকো। রাতে আব্বুর ফোন কোথায় রাখছো? টেবিলে। খাটের পাশে ছোট একটা টেবিল আছে, ওটার দিকে তাকিয়ে দেখি ফোনটা টেবিলের উপর রাখা। হাত বাড়িয়ে ফোন নিয়ে নিলাম। ডক্টর আঙ্কেলের নাম্বারে কল দিলাম, রিসিভও করলো। আমি সালাম দিলাম, আঙ্কেল সালামের উত্তর দিল। কেমন আছেন আঙ্কেল? ভালো। তুমি কেমন আছো? ভালো। আঙ্কেল, আমাদের বাসায় একটু আসতে পারবেন? কেন, কি হয়েছে? কার কোনো সমস্যা? আঙ্কেল। আচ্ছা, আমি একটু পর আসছি। একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো আঙ্কেল। বিষয়টা কি একটু সিরিয়াস? হুম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি কলটা কেটে দিলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে ঘুমাচ্ছে। আমি জান্নাতকে আস্তে করে একপাশে শুইয়ে দিলাম। তারপর আমি উঠে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি জান্নাত এখনো ঘুমাচ্ছে। আমি নিচে চলে আসলাম। দেখি আম্মু টেবিলে সকালের নাস্তা দিচ্ছে। আসছিস, নে নাস্তা কর। জান্নাত মামুনি ঘুম থেকে উঠছে? একবার উঠছিল, এখন আবার ঘুমিয়ে গেছে। মেয়েটার কি হলো বলতো, এমন ভাবে রেগে গেল কেন? আব্বু অফিসে চলে গেছে। কথা ঘোরানোর চেষ্টা করছিস কেন? আমি যেটা বলছি সেটার উত্তর দে। যে রাগ করছে তার কাছ থেকে পরে জেনে নিও। চেয়ার টেনে বসলাম। তুই আমি এখন এখানে খেতে আসছি। খাবার দিলে দাও, না দিলে আমি চলে যাই। হালকা একটু রাগ দেখালাম। এখন সব বললে আমার চুল ছিঁড়ে ফেলবে। তোকে আমি খাবার দিতে বলছি, আম্মু নাস্তা দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমার মেয়েটার যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। মেয়েটা শুধু একবার বলুক তার হাত পা কেটে যাওয়ার পেছনে কারো হাত আছে, আমি তখনই তার হাত কেটে ফেলবো। আম্মু বিড়বিড় করছে আর নাস্তা দিচ্ছে। আমি আর চোখে আম্মুর দিকে তাকিয়ে ভীষণ রেগে আছি। আমি সুন্দর একটা ঢোক গিলে বসে রইলাম। নাস্তা শেষ করে আম্মুকে বললাম, আব্বু কি অফিসে চলে গেছে? না, যায়নি বললে না তো। যায়নি। কেন? কাল রাতে জান্নাত মামুনি কি বলেছে মনে নেই? তোদের না আজ বিয়ে, তোর আব্বা সবাইকে কল করে বলে দিয়েছে দুপুরের মধ্যে সবাই চলে আসবে। বিকেলে তোদের বিয়ে হবার পর সবাই আবার চলে যাবে। দূর, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম আমার বিয়ে ধুমধাম করে হবে, 2-3 দিন বাড়িতে মেহমান থাকবে, আনন্দ উল্লাস হবে। সবার আশা সবসময় পূর্ণ হয় না। ধুর। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেল আসবে। তুমি আমার রুমে গিয়ে জান্নাতকে ঘুম থেকে তুলে নাস্তা করিয়ে দাও জলদি। বাইরে এখন কি কাজ? আহ আমি বলছি বাসায় থাকতে। ধুর, বলেই বেরিয়ে আসলাম। সোজা আলীর বাসায় চলে আসলাম। এদিকে আম্মু আমার রুমে এসে দেখে জান্নাত ঘুম থেকে উঠে বসে আছে। কিরে মা, ঘুম থেকে কখন উঠলি? এই তো আম্মু, একটু আগে। দেখি এদিকে আয়। আম্মু খাটে বসলো, জান্নাত আম্মুর কোলে মাথা রাখলো। কিরে মা, জ্বরে তো তোর সারা শরীর পুড়ে যাচ্ছে। ও কিছু না, একটু জ্বর আসছে। এটা একটু? পুরো গা জ্বরে পুড়ে যাচ্ছে আর তুই বলছিস এটা একটু। দাঁড়া, আমি ভাইজানকে এখনই কল করছি যাতে তাড়াতাড়ি আসে। আরিয়ান কল করছে তো? কল করেছে। ও তোর এমন জ্বর দেখেও বাসা থেকে চলে গেল। দাঁড়া, আজ বাসায় আসুক, দেখাবো এই জোহরা বেগম কি জিনিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, কি? কাল হঠাৎ করে তুই এমন রেগে গেলি কেন? আমি? একটা কথাও মিথ্যে বলবি না, সব সত্য কথা বলবি, না হলে তোর কপালেও দুঃখ আছে। আচ্ছা, সব সত্যি বলবো। এখন বল, কাল তুই এমন ভাবে রেগে গেছিস কেন? প্রথম থেকে বলি। এটা কি কোনো বই যে তুই প্রথম থেকে বলবি? না মানে, আচ্ছা বল। 3 দিন থেকে এই সমস্যা। এর আগে ভালোই ছিল সব। সেদিন যখন আমরা দুজন কলেজে যাই তখনও সব ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো ছুটির পর আমি ক্লাস থেকে বেরিয়ে দেখি তানিয়া আর আরিয়ান একসাথে হেসে হেসে কথা বলছে। আমার রাগ উঠে যায়। তানিয়াটাকে? আরিয়ানের ফ্রেন্ড। তুই না ওকে কোনো মেয়ের সাথে মিশতে দিস না? ওই মেয়েটা আমার কাছে এসে রিকোয়েস্ট করছিল যাতে আমি শুধু ওকেই আরিয়ানের ফ্রেন্ড বানাই। আর তুইও মেনে নিলি? মেয়েটা আমার ব্যাপারে সব বুঝে গেছে, তাই মেনে নিছি। তারপর কি হলো? ওই দিন আমার অনেক রাগ উঠে যায়। পরে বাসায় এসে অনেক কান্না করছি। তার কিছুক্ষণ পর মনকে বোঝাই ওরা তো ফ্রেন্ড, হাসাহাসি করতেই পারে। কিন্তু দ্বিতীয় দিনে একই অবস্থা। ছুটির পর বেরিয়ে দেখি ওরা দুজন বাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমার এবার আরো রাগ উঠে যায়। বাসায় এসে সেদিন কিছু খাইনি। তুমি এসেছিলে আমাকে খাওয়াতে। আমি বলেছিলাম আমি ফ্রেন্ডের সাথে খেয়ে আসছি, কিন্তু আমি সেদিন কিছু খাইনি। রাতে আরিয়ান জোর করে নিয়ে খাওয়ায়। তারপর? তারপর সেই রাতে আমি ঘুমোতে পারিনি, সারা রাত জেগেছিলাম।
অনেক কান্না করছি জানো। সকালে যখন আরিয়ানের রুমে আসি তখন দেখি ও জেগে আছে। ভেবে নিয়েছি চলে যাব। তখনই আরিয়ান এসে আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়, তারপর ঘুমিয়ে পড়ি। পরে ঘুম থেকে উঠে শুনি আজ কলেজে যেতে হবে না। আমি অনেক খুশি হই, কিন্তু ওকে বুঝতে দেইনি। সারাদিন ভালোই যায়, কিন্তু বড় সমস্যা হলো সন্ধ্যায় আমি রুম থেকে বেরিয়ে নিচে আসছিলাম, তখনই ওর রুম থেকে ফোনের আওয়াজ আসে। আমি ওর রুমে যাই, ফোনটা হাতে নিয়ে দেখি তানিয়া কল করছে। প্রথম ভাবলাম ধরবো না, পরে কি যেন মনে করে ধরলাম। তখন তানিয়া বলল, জান্নাত কান্না করে দিল। কি বলেছে তোরে? মা আমারে বল। বলছে কান্না থামা, তারপর বল। বলছে হ্যালো বাবু, কি করো? কথা বলছো না কেন? বাসায় পৌঁছে গেছো? কি হলো, কথা বলো। ও বুঝছি, ওই ডাইনি মানে জান্নাত আপু তোমার পাশে, তাই তো? কোনো সমস্যা নেই, আমি বলি। আর তুমি শোনো, তোমার কথা বলতে হবে না। শোনো না, আর কতদিন এভাবে থাকবো? চলো না আমরা পালিয়ে যাই। ওই ডাইনির জন্য তো এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমাদের রিলেশন টিকিয়ে রাখা যাবে না, ও ব্যাঘাত ঘটাবে। চলো না চান, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে আমাদের ছোট্ট একটা সংসার হবে, দুটো বাচ্চা নেব, সুন্দর সংসার হবে আমাদের। এখানে থাকলে ওই ডাইনির জন্য কিছুই হবে না, সব সমস্যার মূল গোড়া হয়ে দাঁড়াবে। চলো না। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার মেয়ের ডাইনি বলে? আজ আসুক ও বাসায়, দেখাবো আমি ওর সংসার করা। না আম্মু, ও যা করছে ঠিক করছে। কান্না করছে আর বলছে, কি ঠিক করেছে? তোরে ঘরে রাখে অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে, এটা ঠিক? আম্মু অনেক রেগে গেছে। ও রিলেশনে যায়নি আম্মু। মানে? পুরোটা শুনো আগে। বল। এসব শোনার পর আমি অনেক রেগে যাই। রাগের চোটে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অস্থির হয়ে পড়ি আমি, যাকে এতদিন ভালোবাসলাম, যার কারণে অন্য ছেলের দিকে ভুলেও তাকাইনি, সে আজ আমাকে ধোকা দিল। যার সাথে আমার জন্মের পরেই বিয়ে ঠিক, সেই আমাকে ধোকা দিল। অনেক রাগ হয় আমার, রাগে হাত পা কাঁপতে থাকে। তখন হুট করে আরিয়ান রুমে আসে, ওকে দেখে আরো রেগে যাই। রাগের চোটে হাতের ফোনটাকে ফ্লোরে আছাড় মারি। তাহলে কাল তুই ওর ফোন ভেঙেছিস? হুম। তারপর? আমি ওর রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে আমার রুমে যাই। কিছুক্ষণ পর আরিয়ানও আমার রুমে আসে। ওকে দেখে আমার আরো রাগ ওঠে, বুক চিরে কান্না বেরিয়ে আসে। আমি ওকে দু কথা শুনিয়ে রুম থেকে বের করে দেই। তারপর অনেক কান্না করি। এক সময় ওকে অনেক বকাবকি শুরু করি, তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। হইছে, তারপর থেকে আমি জানি। আমি তোকে ঘুম থেকে তুলে খাওয়াতে নিয়ে আসলাম, তারপর খেয়ে দিয়ে রাত 1টার সময় রুমের ভেতরে যুদ্ধ শুরু করলি। এখনো শেষ হয়নি তো। তাহলে? আমি শুধু বলি, তুমি শুধু শুনো। আচ্ছা বল। তারপর খেয়ে দিয়ে যখন রুমে আসলাম তখন মাথা চটে যায়। দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না করা শুরু করি। একবার ভাবলাম আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই ওদিকে পা বাড়াইনি। আমি এতটুকু অবুঝ নই। রাত বাড়তে থাকে, আমার মন খারাপ আরো বেড়ে যায়। রুম থেকে বেরিয়ে ছাদে যাই। ছাদে গিয়ে 2 হাত লম্বা একটা রড পাই, ওটা নিয়ে রুমে আসি। তারপরে ভাঙচুর শুরু করি। হইছে, তারপর থেকে জানি। না, তারপর কি হলো সেটাও জানো না? কি হলো তারপর? তারপর তোমরা আসো আমার রুমের সামনে, অনেক ডাকাডাকি করো, কিন্তু আমি সাড়া দেইনি। লন্ডভন্ড করে দেই পুরো রুম, ভেঙে গুড়িয়ে দিই সমস্ত কাজ। সেই কাজ ভাঙতে গিয়ে আমার হাত পা কেটে যায়, রক্ত পড়তে থাকে, কিন্তু তাও থামিনি আমি। কিছুক্ষণ পর তোমরা চলে যাও। আরিয়ান আমাকে ডাকে, আমাদের মধ্যে অনেক কথা হয়। এক সময় আরিয়ান বলে সব মিথ্যা। আমার যেন জান ফিরে এলো, কিন্তু তাও বিশ্বাস হচ্ছিল না। তখন ও বলে আমাকে রাগানোর জন্য নাকি ও তানিয়ার সাথে প্ল্যান করেছে, এমন করেছে। তাও বিশ্বাস করিনি। ও বলে প্রমাণ চাও? আমি বলি হ্যাঁ আমি প্রমাণ চাই। তখন ও তানিয়াকে কল করে, তারপর আমার কাছে ফোন দেয়। আমি ফোন কানে ধরতেই তানিয়া বলল, ফ্ল্যাশব্যাক। সরি আপু, তুমি যা শুনছো সব মিথ্যে। আমি আর আরিয়ান মিলে এই প্ল্যান করি যাতে তুমি আগের মতো হও। তবে এইসব আরিয়ানই করতে বলেছে আমায়, কারণ তুমি দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছ। আরিয়ানকে সময় দাও না, ঠিক মতো কথা বলো না। ও যা বলে তুমি নাকি হ্যাঁ না হ্যাঁ বলো, এগুলো বলো। এর বেশি নাকি তুমি কোনো কথা বলো না। তখন আরিয়ান আমাকে এসব করতে বলে। প্রথমে আমি ওকে বোঝাই, কিন্তু ও শোনে না। ও বলে তোমার আগের দিনগুলো অনেক মিস করছে, তোমাকে আগের মতো করে পেতে চায়, আগের মতো ওকে মারবে, বকবে, কেয়ার করবে, আদেশ করবে, এসব বলে। জানো আপু, ও আমাদের সাথে তোমার জন্য কান্না পর্যন্ত করেছে। তখন আমার অনেক খারাপ লাগে, তাই এই কাজ করতে রাজি হই। ও তোমার জন্য পাগল আপু। ওর অন্তরে আর কেউ নেই, শুধু তুমি আপু, আর কেউ নেই। আর আমি তোমাকে কথা দিয়েছি, তোমার জিনিস তোমার থাকবে। আমি কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করি না আপু, সেরকম নিয়ে আমি নই।
আর আমারও একজন আছে আরিয়ানের সাথে এই প্ল্যানে রাজি হওয়াতে। সে কি রাগ আমার উপর? শেষে একটা কথাই বলবো, যা শুনছো যা দেখছো সব মিথ্যা, একটাও সত্যি না। বর্তমান জান্নাত কান্না করছে আর আম্মু তার মাথায় হাত বুলাচ্ছে। হইছে, আর কান্না করতে হবে না। হুম। এখন উঠ, ফ্রেশ হবি। ওয়াশরুমে যেতে পারবো না তো, পায়ে অনেক ব্যথা করছে। তোর ডাক্তার আঙ্কেল এখনই চলে আসবে। আম্মু, হুম। আরিয়ান কই গেছে? জানি না, আজ হারামজাদা বাসায় আসুক, তারপর দেখা যাবে। আসতে পারি? আম্মু আর জান্নাত কথা বলছিল, ঠিক তখনই ডক্টর আঙ্কেল আসেন। আরে ভাইজান আসেন। আঙ্কেল রুমে এসে খাটের এক কোণে বসলো। তা এই সব কি করে হলো? মানে এখন উঠে বস। জান্নাত আম্মুর কোল থেকে উঠে বসলো। ডক্টর আঙ্কেল জান্নাতের হাতের ব্যান্ডেজ গুলো খুলে ড্রেসিং করে দিলেন। তারপর পায়ে ব্যান্ডেজ খুলে ড্রেসিং করছেন। জান্নাত চিৎকার দিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। এই, নড়াচড়া করিস না, না হলে রক্ত বের হবে। আঙ্কেল ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন। পায়ের তো যাতা অবস্থা করছিস। ঠিক হতে কতদিন সময় লাগবে? এখন ভালো করে ড্রেসিং করে দিয়েছি, ঠিক হয়ে যাবে। এখন ওকে একটা এটিএস ইনজেকশন দিতে হবে। ইনজেকশন? না, আমি ইনজেকশন দেব না। ইনজেকশন দিতে হবে মামনি। না, আমি দেব না। ভয় পাস না, আমি আছি তো। না, আমি ইনজেকশন দেব না। আপনাদের তো আগেই বলছি জান্নাত ইনজেকশন দিতে ভয় পায়, যার কারণে আমিও ওকে ইনজেকশন দিতে দেই না। আম্মু জান্নাতকে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। তারপর চোখের ইশারায় আঙ্কেলকে ইনজেকশন দিতে বলল। আঙ্কেলও আর দেরি করলেন না, তাড়াতাড়ি ইনজেকশন দিয়ে দিলেন। তোমরা কেউ ভালো না, সবাই পচা, সবাই আমারে কষ্ট দেয়। জান্নাত কান্না করছে। আম্মু জান্নাতের কপালে চুমু দিয়ে বলল, আমরা সবাই পচা, শুধু আমাদের মামুনিটাই ভালো। আচ্ছা এদিকে আয়, দেখি জ্বর কতটুকু। না, আমি যাব না, আবার ইনজেকশন দিবে। আরে বাবা, আর দেবো না, আমার সময় যাচ্ছে, তাড়াতাড়ি এদিকে আয়। না, আমি যাব না। জান্নাত আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার সময় যাচ্ছে ভাবি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। জামা, তোর ডাক্তার আঙ্কেলের কাছে যা, জ্বর মাপুক। না। আচ্ছা ঠিক আছে, এদিকে আসতে হবে না, এনে ধর বগুলের নিচে রাখ। জান্নাত আঙ্কেলের হাত থেকে থার্মোমিটার নিয়ে বগলের নিচে রাখলো। তার কিছুক্ষণ পর আবার বের করে দিল। আঙ্কেল থার্মোমিটার দেখে বলল, আমি কিছু ওষুধ দিচ্ছি, এখন খাওয়ার পর খাইয়ে দিবে। আঙ্কেল ওষুধগুলো দিয়ে চলে গেল। আমি আলীর বাসায় এসে আলীকে সব খুলে বললাম, আর আমার বাকি দুজন ফ্রেন্ডকেও বলতে বলছি। তারপর বিয়ের দাওয়াত দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে মনে হয় ভুল করছি। বাসায় আসা মাত্র আম্মু ঝাড়ু দিয়ে দৌড়ানি দিল। দৌড়াতে দৌড়াতে আমার রুমে আসলাম। এসে দেখি জান্নাত বসে আছে। ওর পিছনে গিয়ে লুকালাম। প্লিজ আমার কলিজা, আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, আমারে বাঁচাও, না হলে আম্মুর পিটুনি খেয়ে হাসপাতালে যেতে হবে। এতক্ষণ কই ছিলি? আলীর বাসায় গেছিলাম। কি জন্য গেছিলি? দাওয়াত দিতে? হ্যাঁ, প্লিজ বাঁচাও আমার সোনা বউ। আমি ওর কোমর জড়িয়ে ধরলাম। ওকে, আমার লক্ষ্মী সোনা বর, আমি দেখছি। আম্মুও আমার রুমে আসলো, হাতে ঝাড়ু। জান্নাত মা, তুই সামনে থেকে শহর, আমি আজ ওর পিঠের চামড়া তুলবো। না আম্মু, তুমি আমার বরকে কিচ্ছু করবে না। মানছি ও একটা ভুল করেছে, তাও এবারের মতো মাফ করে দাও। क्या मोहब्बत है यार इस लड़की के दिल में मेरे लिए। না, কোনো মাফ নেই। ও দিন দিন শয়তান হয়ে যাচ্ছে, ওকে শায়েস্তা করতেই হবে, না হলে আরো বিগড়ে যাবে। এইবারের মতো মাফ করে দাও। আমি কথা দিচ্ছি ও আর কোনো দিন এমন কাজ করবে না। আমি জান্নাতের কানের কাছে গিয়ে বললাম, তুমি কি আম্মুকে সব বলে দিছো? জান্নাত দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, বলে দিছি। এখন তুই আমার কাছে মাফ চা, বল আমি আর কোনো দিন এমন কাজ করব না। ওকে বলতে বল। বল। হ্যাঁ কি বলবো? একটু আগে যেটা বললাম। ও হ্যাঁ, আম্মু মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আর কোনো দিন এমন কাজ করব না। সত্যি বলছিস নাকি কিছুক্ষণ পর আবার ভুলে যাবি? না সত্যি, এই আমি আমার মাথা ছুঁয়ে বলছি। আমি আমার মাথায় হাত রাখলাম। আম্মু চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। জান্নাত কান্না করে উঠল। আসলে আমি এমন ভাবে কোনোদিন প্রমিস করিনি। কান্না করছো কেন? তুই যদি এই কথা রাখতে না পারিস, পরে যদি তোর কোনো বিপদ হয়, আমি কি করে থাকবো? মাথায় হাত রাখতে কে বলছে? আরে আমার কিছু হবে না, আর আমি যেহেতু কথা দিয়ে দিছি সেহেতু আমি মরণ পর্যন্ত কথা রাখবো। আমি জান্নাতকে একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আম্মু রুম থেকে চলে গেল। মাথায় হাত না রাখলে হতো না। বাদ দাও তো। বাদ দিব, হ্যাঁ বাদ দিব। তোর কিছু হলে আমার কি হবে? বলেই মারতে লাগলো। আমি ওর হাত দুটো মুঠো এনে চুমু খেলাম। তারপর বললাম, এই নরম তুলতুলে দুটি হাত দিয়ে আমাকে আগলে রাখবে, তাহলে বিপদ কোত্থেকে আসবে। জান্নাত কান্না করতে করতে আমার বুকে মাথা ঠেকালো। বাদ দিতে বলছি তো এইসব কথা, সেই কখন থেকে কান্না করেই যাচ্ছ। তুমি কান্না করলে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কান্না করব না। এই তো ভালো। এখন বলো, সকালে কিছু খেয়েছো?
হ্যাঁ, খেয়েছি। ওকে আমি যাই, নিচে অনেকে আসতে দেখছি, এখন এখানে থাকা ঠিক হবে না, লোকে অনেক কথা বলবে। কিছুক্ষণ পর আলী, রনি, তানিয়া ওরা আসবে। কে কি বললো এতে আমার মাথা ব্যথা নেই। আমি আমার বরের সাথে আছি, কোনো পরপুরুষের সাথে না। ম্যাডাম, এখনো আমাদের বিয়ে হয়নি, এখনো আমি পরপুরুষ। কিন্তু আমি তো তোকে কোনো দিন পরপুরুষ হিসেবে মানিনি। সব সময় আমি তোকে আমার স্বামী হিসেবে মেনেছি। হইছে, আমি বুঝতে পারছি। তাহলে এখন এখানে চুপ করে বসে থাক। দেখো, এটা হয় না, কেউ দেখলে খারাপ ভাববে। মাত্র কয়েক ঘন্টারই তো, তারপর তো সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসবো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা রুম থেকে। লাগবে না তোকে আমার পাশে থাকার। বলেই ধাক্কাতে লাগলো। আমি তাকে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারপর 4 ঠোঁট এক করে দিলাম। এক করার পর বুঝতে পারলাম এই মেয়ে এটার জন্যই এমন করছিল। আমি ছোটার চেষ্টা করছি কিন্তু পারছি না। এখনো এমন ভাবে ধরছে আমায় যে ছুটার সামর্থ্য আমার নেই। অনেকক্ষণ পর ছাড়লো। এটার জন্যই বুঝি আমারে থাকতে বলছিল। জান্নাত একটা মুচকি হাসি দিল। এই মেয়ের মনে কি চলে কে জানে। আমি ওখান থেকে উঠতে যাব, অমনি আমাকে টেনে খাটে ফেলে দিল। তারপর আমার বুকের উপর উঠে বসলো। আরে করছো কি? কেউ এসে পড়লে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ আসবে না। বলেই আবার আমার ঠোঁটের উপর অত্যাচার শুরু করলো। প্রায় 5 মিনিট পর ছাড়লো। দোহাই লাগে ম্যাম, এখন আমারে ছাড়েন, রাতে যা খুশি কইরেন, আমি কিছু কমু না, প্লিজ এখন ছাড়েন। আচ্ছা ঠিক আছে, এখন ছেড়ে দিলাম, যাও। আজকে রাতটা শুধু আসুক, তারপর দেখাবো মজা। জান্নাত আমার উপর থেকে সরে গেল। আমি তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে আসলাম। রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই মেয়ে একটুর জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল, কেউ দেখে ফেললে নির্ঘাত কেলেঙ্কারি হয়ে যেত। রুমে এসে শুয়ে পড়লাম। এদিকে পুরো বাড়ি সাজানো হচ্ছে। আমার মামা মামি ওনারাও আসছে। শুধু আসেনি জান্নাতের নানুর বাড়ি থেকে কেউ। আমি বুঝি না, চাচা চাচি মরার পর থেকে ও বাড়ি থেকে কেউ একটু খোঁজও নেয়নি। মেয়েটা কেমন আছে, কি করছে, খেয়েছে কিনা, ভালো আছে কিনা, একটাবার একটু খোঁজও নেয়নি। কি মানুষ তারা। আমি শুয়ে আছি, কিছুক্ষণ পর রুমের ভিতরে আলী আর রনি আসলো। ভাবিনি প্ল্যানটা সাকসেস হওয়ার পর ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে। আমি তো এখন বিয়ে করতে চাইনি, কিন্তু ওর কথার উপর কথা বলতে পারবো না। যা হয়েছে হয়ে গেছে, বাদ দে। আজ হলেও তুই আপুকে বিয়ে করবি, কাল হলেও তুই আপুকেই বিয়ে করবি। তাই অযথা কথা না বাড়ানোই ভালো। সেটাই। এখন ওঠ, গোসল করে আয়। আঙ্কেল আমাদের পাঠিয়েছে তোকে তৈরি করার জন্য। হুম, যাচ্ছি। তানিয়া আসছে? আসছে আপুর কাছে। জান্নাত কিছু বলেনি? না, কিছু বলেনি। ভালো কোনো গোল্ড গোল্ড না হয় ভালো। এখন তাড়াতাড়ি যা, গোসল করে আয়। তোরা বস, আমি আসছি। ওয়াশরুমে গিয়ে ভালো করে গোসল করে বের হলাম। তারপর তৈরি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে বসে আছি, কিন্তু আমার বউয়ের কোনো খবর নাই। কিছুক্ষণ পর আম্মু আমার কানের কাছে এসে প্যানর প্যানর শুরু করলো। জান্নাত নাকি আমি না গেলে নিচে আসবে না। অবশ্য ও হাঁটতে তো পারবে না, কোলে করে নিচে নামাতে হবে। সেই নিচে নাকি আমাকেই নামাতে হবে, সে অন্য কারো কোলে উঠবে না। কি আর করার। আবার রুমে এলাম। এসে তো আমার বউয়ের চাঁদ মুখখানা দেখে আমি ফিট হয়ে গেলাম। মুখে হাসি নিয়ে বসে আছে আমার জন্য। যদিও একটু রাগ করে আসছিলাম, কিন্তু এখন সব রাগ হাওয়ার সাথে মিশে গেছে। আমি তার কাছে গেলাম। এমন আদিক্ষেতা দেখাও কেন? হ্যাঁ? হাসি মুখটা মলিন হয়ে গেল। কি? না, কিছু না। একটু আগে তুই কি বললি? মুখটা কাদো কাদো হয়ে গেছে। আরে থামো থামো, আমি বলছি আমার বউটা আমাকে এত ভালোবাসে যে অন্য কারো কোলে সে উঠবে না। আমি শুনছি তুই এটা বলিসনি। তুই বলেছিস এমন আদিক্ষেতা দেখাও কেন? হ্যাঁ, সরি, এই কান ধরছি, আর কখনো বলবো না। কান ধরলাম। শুধু বিয়েটা হোক, তারপর তোকে দেখাবো আদিক্ষেতা কাকে বলে। এখন আমাকে নিয়ে চল। হুম। আমি জান্নাতকে কোলে করে নিচে নিয়ে আসলাম। আমাদের দেখে সবাই মুখ টিপে টিপে হাসছে। যাই হোক, বিয়েটা ঠিকঠাক ভাবে হয়ে গেল। আমি জান্নাতকে আবার কোলে করে নিয়ে রুমে বসিয়ে দিলাম। সবাই চলে গেল, শুধু আলী, রনি আর আমার মামা মামি আসছে। রাত 11টা বেজে 10 মিনিট। সবাই অন্য একটা রুমে বসে আড্ডা দিচ্ছি, আমি, আলী, রনি আর মামা। আর কতক্ষণ এখানে বসে থাকবি? যা এবার রুমে যা। মামা, কেমন জানি লাগছে। কেমন লাগছে? আগেও ওর সাথে থাকছি, বাট এখন কেমন জানি লাগছে। এমন লাগবেই, সাহস করে চলে যা। তোমরাও ঘুমিয়ে পড়ো। যাচ্ছি, তুই যা। আলী আর রনি একসাথে বলে উঠলো। যা ভাই, আজই তো। মামার দিকে চোখ পড়তে আর কিছু বলল না। আমি মাথা চুলকাতে চুলকাতে বাসা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরলাম। রুমের সামনে এসে দেখি দরজা বন্ধ। দরজায় টোকা দিলাম, তখনই গরম একটা শব্দ রুম থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ যেখানে ছিলিস সেখানে যা, একদম এই রুমের সামনে আসবি না। অনেক রেগে আছে মনে হচ্ছে। সরি, আর দেরি হবে না। না, তুই আজ সারা রাত রুমের বাইরে থাকবি। দেখো, আমার সোনা বউ এমন করে না। এই, একদম ঢং করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। কি আর করার, দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মামা এদিকে আসলো। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমের ভেতর যা। না মানে, আমি ছাদে গেছিলাম।
এখন আসলাম, তুমি যাও ঘুমিয়ে পড়ো। আলী, রনি ওরা ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ওরা ঘুমিয়ে গেছে। আব্বু আম্মু? ওনারাও ঘুমিয়ে গেছে। তুমি ঘুমাতে যাওনি? তুই তো জানিস আমার একটা অভ্যাস আছে, রাতে সিগারেট না খেলে আমার ঘুম আসে না। ও আচ্ছা, তুমি যাও। যাচ্ছি, তুইও যা। মামা চলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবে? যতক্ষণ পর্যন্ত না আমার রাগ কমবে। ওকে। আমি দরজার পাশে বসে পড়লাম। প্রচন্ড ঘুম পাচ্ছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 20 মিনিট। তাই আবার ডাক দিলাম, প্লিজ দরজা খোলো, আমার অনেক ঘুম পাচ্ছে। ওইখানেই ঘুমা, আজ তোর রুমে জায়গা নেই। ধুর, বলেই চোখ দুটো বুজলাম। অনেক ঘুম পাচ্ছে, তাই পা দুটো মেলে দিয়ে চোখ বুজে বসে রইলাম। 5 মিনিট না যেতেই দরজা খোলার আওয়াজ পেলাম। আমি তাও চোখ বুজে রইলাম। তখন আগন্তুক ব্যক্তিটি বলল, ঘুমিয়ে পড়লো নাকি? ঘুমালে ঘুমাক, আমিও ঘুমাবো। আগন্তুক ব্যক্তিটি ছিল জান্নাত। জান্নাত আমার পায়ের উপর বসে গুটিসুটি মেরে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। এভাবে শুলে কি ঘুম হবে? আমি যে ব্যথা পাচ্ছি পায়ে। তুই ঘুমাসনি? না। আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম। ছাড় আমায়। এখন এলে কি করে, পায় না ব্যথা? হাঁটুতে ভর দিয়ে বসে বসে আসছি। বুদ্ধি আছে তোমার। থাকবে না কেন? আমি কি গাধা নাকি? তা বলতে পারো। কি? কিছু না, রুমে চলো। না, আমি এভাবে থাকবো, আমার ভালো লাগছে। আর আমার যে ব্যথা লাগছে। কোথায়? পায়ে। ব্যথা পেলে আমার কি, আমি এভাবেই থাকবো। আমি কোনো কথা না বলে জান্নাতকে কোলে তুলে নিলাম। রুমে গিয়ে যা ইচ্ছে তাই করো, আমাকে মারো, কাটো, ব্যথা দাও, সব রুমের ভিতরে, এখানে না। আমি জান্নাতকে রুমে নিয়ে এসে খাটে শুইয়ে দিলাম। তারপর দরজা লাগিয়ে খাটে এসে বসলাম। অমনি জড়িয়ে ধরলো। আস্তে ম্যাম, আগে ফ্রেশ হবেন, তারপর বাকি সব। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। কি করে ফ্রেশ হলে? তুমি তো ওয়াশরুমে যেতে পারবে না, সেটা হাঁটুতে ভর দিয়ে হলেও। আম্মু সাহায্য করেছে ফ্রেশ হতে। ও, এই জন্যই তো দেখি পরনের কাপড় চেঞ্জ। হুম। ওকে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম। তারপর বাসরাতে স্বামী স্ত্রী ধর্মীয় নিয়মকানুন যা আছে তাই করে বসে রইলাম। এবার ঘুমিয়ে পড়ো। জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিসের ঘুম? কেন? তুমি না তখন বললে তোমার ঘুম পাচ্ছে? এখন আর ঘুম পাচ্ছে না। জেদ ধরো না, ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। কি, তোর ঘুম পাচ্ছে? দাঁড়া, তোর ঘুম ছোটাচ্ছি। জান্নাত আমার গলা টিপে ধরলো। আরে করছো কি, ছাড়ো, ব্যথা করছে তো। ওকে ওকে ওকে। জান্নাত আমার গলা ছেড়ে দিয়ে বলল, আর ঘুমাবি? ঘুম পাচ্ছে এখন? হ্যাঁ মানে না না। এই তো গুড। তো এখন জেগে থাকে কি করব? আমি যা বলবো তাই করবি। দেখো, এখন এসব কিছুই করা সম্ভব নয়। কেন, কি সমস্যা? তুমি এখন অসুস্থ, সুস্থ হও তারপর। কে বলেছে আমি অসুস্থ? এই দেখ, আমি একদম ফিট আছি। যদিও পায়ে একটু ব্যথা, তাও কোনো ব্যাপার না। আমি বলছি তুমি অসুস্থ, তাই আর কথা বাড়িও না, ঘুমিয়ে পড়ো। আর আমি জানি তুমি সুস্থ না অসুস্থ। ধুর। বলেই একপাশে শুয়ে পড়লো। রাগ করছো? অন্যদিকে ঘুরে গেল। আমি জান্নাতকে আমার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরলাম। জান্নাত ছোটানোর চেষ্টা করছে। আমি বললাম, আমি জানি তোমার মনে কি চলছে। একটা মেয়ে তার স্বামীর কাছে এই রাতে যা চায়, তুমিও তাই চাচ্ছ। কিন্তু তুমি বুঝতে চাইছো না কেন? তুমি এখন অসুস্থ, সুস্থ হও, তারপর সব পাবে। আমার কিচ্ছু চাই না, ছাড় আমায়। আমি জান্নাতের ঠোঁট আমার দখলে নিয়ে নিলাম। জান্নাত অনেক চেষ্টা করছে ছুটার, কিন্তু পারলো না। এরপর উল্টো রেসপন্স করছে। আমি বুঝতে পারছি এই মেয়ে অন্য জগতে চলে যাচ্ছে। তাড়াতাড়ি ছুটিয়ে নিলাম। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আর একবার প্লিজ। ওকে, এটাই শেষ। তারপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে। কোনো রকম কোনো বায়না আর করবে না। বায়না করলেও তুই দিবি না, আমি জানি। এখন যেটুকু দিবি ওইটা আর আমার জন্য এনাফ। এগুলো পড়তে হবে আপনাদের, জান এবার। অবশেষে সিঙ্গেল থেকে মিঙ্গেল হলাম। আপনাদের তো দাওয়াত দিতে পারলাম না, মাইন্ড করবেন না। বিয়েটা হুট করেই হয়ে গেল। দেখা হবে অন্য কোনো গল্পে, তখন অবশ্যই দাওয়াত দিব। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভালোবাসার মানুষটিকে আগলে রাখবেন। মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, হোক সেটা বাবা মা বা প্রিয়জন, কিংবা কাছের মানুষ বা দূরের মানুষ।